আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা ভাষার ব্যাকরণ। নবম ও দশম শ্রেণীর যে বাংলা ভাষার ব্যাকরণ রয়েছে সেখান থেকে আমরা আলোচনা করব ভাষা ও বাংলা ভাষা এবং বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয় নিয়ে। ভাষা ও বাংলা ভাষা অনুযায়ী প্রথম অধ্যায় যেটি দেওয়া রয়েছে, আমরা একটু সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা একটু যে বইটি রয়েছে নবম ও দশম শ্রেণীর সেই বইটি একটু হাতে নেব এবং সেখান থেকে প্রাথমিক আলোচনাটি আমরা শুনব। আমি শুরু করতেছি। প্রথমেই ভাষা সম্পর্কে বলি। ভাষার সংজ্ঞা যে মানুষ তার মনের ভাব অন্যের কাছে প্রকাশ করার জন্য কণ্ঠধ্বনি এবং হাত পা চোখ ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে ইঙ্গিত করে থাকে। কণ্ঠধ্বনির সাহায্যে মানুষ যত বেশি পরিমাণ মনোভাব প্রকাশ করতে পারে, ইঙ্গিতের সাহায্যে ততটা পারে না। আর কণ্ঠধ্বনির সহায়তায় মানুষ মনের সূক্ষ্ম ভাব প্রকাশ করতে সমর্থ হয়। কণ্ঠধ্বনি বলতে মুখ গহ্বর, কণ্ঠ, নাক ইত্যাদির সাহায্যে উচ্চারিত বোধগম্য ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বোঝায়। এই ধ্বনি ভাষার মূল উপাদান। এই ধ্বনির সাহায্যে ভাষার সৃষ্টি হয়। আবার ধ্বনির সৃষ্টি হয় বাকযন্ত্রের দ্বারা। গরলালি, মুখবিহব্বর, কণ্ঠ, জিহ্বা, তালু, দাঁত, নাক ইত্যাদি বাক প্রত্যঙ্গকে এক কথায় বলে বাকযন্ত্র। আর এই বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমকে বলা হয় ভাষা। মানুষের ভাব প্রকাশের মাধ্যমটাই হচ্ছে ভাষা। কিসের মাধ্যমে? যে বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের যে ভাব প্রকাশের মাধ্যম সেটিকেই বলা হচ্ছে ভাষা। এখন আমরা চলে আসি ভাষার বিষয়টিতে। ভাষা বর্তমানে পৃথিবীতে ৩৫০০০-এরও বেশি ভাষা প্রচলিত রয়েছে বা প্রচলিত আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর ৭ম বৃহত্তম ভাষা। এই তথ্যটা তোমরা তোমাদের যে বইটি রয়েছে নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটি রয়েছে সেখানে ৪র্থ বৃহত্তম মাতৃভাষা দেওয়া আছে। সেই তথ্যটা আপডেট করা হয়নি, তোমরা তথ্যটা আপডেট করে নিবা। তথ্যটা এখানে হবে ৭ম বৃহত্তম ভাষা। ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর ৭ম বৃহত্তম ভাষা। তারপর চলে আসি পশ্চিমবঙ্গের জনসাধারণ এবং ত্রিপুরা, বিহার, উড়িষ্যা ও আসামের কয়েকটি অঞ্চলের মানুষের ভাষা বাংলা। বর্তমান পৃথিবীতে প্রায় 11টা বাদ গেছে, প্রায় 30 কোটি, হাজার নয় 30 কোটি। দেখো তোমরা একটু যে বর্তমান পৃথিবীতে প্রায় 30 কোটি লোকের মুখের ভাষা বাংলা। 30 কোটি লোক বাংলা ভাষায় কথা বলে। এখন বাংলা ভাষার মধ্যে আমরা একটা ছক দেখতে পাচ্ছি। এখানে ছকটার মধ্যে বাংলা ভাষা লৈখিক এবং মৌখিক রূপের কথা বলা হয়েছে এবং লৈখিক রূপ থেকে আবার 2টা রূপ প্রচলিত রয়েছে। একটি হচ্ছে সাধু, লৈখিক রূপ থেকে সাধু, এটিকে বলা হয় সর্বজন স্বীকৃত লক্ষ্যরূপ। সাধু রূপটি কি বলা হয়? সর্বজন স্বীকৃত লক্ষ্যরূপ। তারপর লৈখিক রূপ থেকে আরেকটা চলিত রূপ আসছে, মৌখিক রূপ থেকেও চলিত রূপ আসছে। তো চলিত রূপের বিষয়টা লৈখিক মৌখিক দুটার সমন্বয়ে আসলো। এটা হচ্ছে সর্বজন স্বীকৃত আদর্শ চলিত রূপ, সর্বজন স্বীকৃত আদর্শ চলিত রূপ। আরেকটা আমরা দেখতে পাচ্ছি আঞ্চলিক রূপ। আঞ্চলিক রূপ হচ্ছে এটি মূলত আমাদের উপভাষাকে বলে থাকি আমরা, এটি মূলত একটি উপভাষা। এখন আমরা চলে আসি সাধু চলিত রীতির মধ্যে যে পার্থক্য রয়েছে, সাধু চলিত রীতির বিষয়টা কি এবং আঞ্চলিক কথ্য রীতি ভাষাটাও কি সেটাও একটু জানবো আমরা। তবে মূল বিষয় হচ্ছে সাধু চলিত রীতি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। চলে আসি সাধু রীতির ক্ষেত্রে। বাংলা লেখ্য সাধু রীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত, সুনির্দিষ্ট। তাহলে আমরা জানলাম বাংলা লেখ্য সাধুরীতি যেটা সেটা সুনির্দিষ্ট ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট হয়ে থাকে। তারপর চলে আসি আমরা এ রীতি গুরু গম্ভীর তৎসম শব্দবহুল।
সাধুরীতিতে তৎসম শব্দবহুল, তার মানে তৎসম শব্দগুলো সাধুরীতিতে ব্যবহার করা হয়। সাধুরীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী, এবং সাধুরীতিগুলো আমরা কখনোই নাটকের সংলাপ এবং বক্তৃতায় ব্যবহার করতে পারবো না, সেখানে সেগুলো অনুপযোগী। এ রীতি সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। এ রীতি হচ্ছে সর্বনাম ও ক্রিয়াপদের ক্ষেত্রে এক ধরনের বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। তারপর চলে আসি চলিত রীতির ক্ষেত্রে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলিত রীতির ক্ষেত্রে চলিত রীতি পরিবর্তনশীল, চলিত রীতিটা পরিবর্তনশীল, এই রীতিটা পরিবর্তিত হয়। তারপর দেখতে পাচ্ছি এ রীতি তদ্ভব শব্দবহুল, চলিত রীতির ক্ষেত্রে তদ্ভব, আর সাধুরীতির ক্ষেত্রে তৎসম শব্দবহুল। চলিত রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য এবং বক্তৃতা, আলাপ আলোচনা ও নাট্য সংলাপের জন্য বেশি উপযোগী। চলিত রীতিটাই হচ্ছে লেখ্যরূপ বা সর্বজন স্বীকৃত লেখ্যরূপ। এখানে আমরা এই চলিত রীতিটা সংক্ষিপ্ত সহজবোধ্য এবং বক্তৃতা, আলাপ আলোচনা, নাটকের সংলাপের জন্য বেশি উপযোগী হচ্ছে চলিত রীতিটি। তারপর আমরা দেখতে পাচ্ছি সাধুরীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে। যেটা আমরা সাধুরীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ ব্যবহার করেছি, সেটা চলিত রীতিতে আসে আরও সহজ হয়ে যাবে, সহজতর রূপ লাভ করবে। এবং বহু বিশেষণের ক্ষেত্রেও এমনটি ঘটে, এবং অনেক ক্ষেত্রে বিশেষ্য এবং বিশেষণের ক্ষেত্রেও এমনটি ঘটবে। সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি আঞ্চলিক কথ্যরীতি। সব ভাষারই আঞ্চলিক রূপের রেখচিত্র থাকে, তেমনি বাংলা ভাষারও আছে, এবং বিভিন্ন অঞ্চলে কথিত রীতির ভিন্নতা লক্ষিত হয়, এবং অঞ্চলভেদে ভাষাগুলো আলাদা আলাদা হয়ে থাকে। আঞ্চলিক রীতির ক্ষেত্রে এটার ক্ষেত্রে কিন্তু আমাদের লেখ্যরূপটা আসে না, কারণ অঞ্চলভেদে এগুলো আলাদা আলাদা হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল মূলত আমাদের ভাষা অংশের আলোচনা। এবং এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে সাধুরীতির ভাষার ক্ষেত্রে আমরা তৎসম শব্দ পেয়েছিলাম এবং চলিত রীতির ক্ষেত্রে তদ্ভব শব্দ পেয়েছিলাম। এগুলো আবার কোথা থেকে আসলো, আবার কিভাবে আসলো। তারপরে আমরা সর্বনাম, বিশেষ্য, বিশেষণ এই বিষয়গুলো পাইলাম, যে সর্বনাম ক্রিয়াপদের ব্যবহার রয়েছে, বিশেষ্য পদের ব্যবহার রয়েছে, বিশেষণ পদের ব্যবহার রয়েছে সাধু চলিত রীতির ক্ষেত্রে। আমরা এখন সেই বিষয়টা জানব যে আমাদের নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ যে বইটা আছে, এখানে পদ অনুযায়ী বিশেষ্য পদে সাধু এবং চলিত রীতি, সর্বনাম পদে সাধু এবং চলিত রীতি, ক্রিয়াপদে সাধু এবং চলিত রীতি, এবং অব্যয় পদে সাধু এবং চলিত রীতির কথা বলা হয়েছে। তো আমরা এভাবে একটু লিখে দেখি। যেমন পদ হিসাবে আমরা প্রথমেই লিখলাম বিশেষ্য, বিশেষ্য পদ। বিশেষ্য পদে সাধু ভাষায় মস্তক। এটা আবার চলিত রীতিতে এটাকে বলা হচ্ছে মাথা। এরকম রয়েছে যে বিশেষণ পদে রয়েছে, তো বিশেষণ পদে আমরা একটা লিখি বিশেষণ পদে আমরা বর্ণ লিখতে পারি, বর্ণ। তাহলে এটা আবার চলিত রীতিতে হয়ে যাবে বুন। এই রূপগুলো হচ্ছে এভাবে সাধু চলিত রীতিতে ব্যবহার করা হয়। তারপরে চলে আসি আমরা সর্বনাম পদের একটি উদাহরণ নেই আমরা। সর্বনামের ক্ষেত্রে যেমন তাহার, এদিকে আসে হয়ে যাবে তার। এরকম আমরা ক্রিয়াপদের একটা উদাহরণ দেখি। ক্রিয়াপদে যদি হইল, হলো। একটা অব্যয় পদের নিয়ে দেখি,
অব্যয়পদ। অব্যয়পদে পূর্বেই, পূর্বেই, আগেই, চলিত রীতিতে আগেই। তো একবার আমরা দেখে নিই যে পদগুলোর ক্ষেত্রে আমরা সাধু চলিত রীতিটা কীভাবে ব্যবহার করব। যে পদ, সাধু রীতি, চলিত রীতি। বিশেষ্য পদে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ্য পদে মস্তক, যখন সাধু ভাষায় বিশেষ্য পদে মস্তক, এবং চলিত রীতিতে সেই মস্তকের রূপ হয়ে যাচ্ছে মাথা, মস্তক হয়ে যাচ্ছে মাথা। বিশেষণ পদের ক্ষেত্রে বর্ণ, এটা সাধু ভাষার শব্দ, আর চলিত ভাষায় বর্ণটাকে বলা হচ্ছে গুণ। সর্বনাম পদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাধু ভাষায় হচ্ছে তাহার, চলিত ভাষায় তার। ক্রিয়াপদে হইল, সাধু ভাষায়, চলিত ভাষায় হলো। অব্যয়পদে পূর্বেই আর চলিত ভাষায় আগেই। এরকম আরও কিছু শব্দ রয়েছে, সেগুলো হচ্ছে আমরা এই যে নবম দশম শ্রেণীর যে পাঠটা রয়েছে 14 নং পৃষ্ঠায়, 14 পৃষ্ঠায় যেটা দেওয়া আছে, এটা আমরা ভালোভাবে প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এখন আমরা চলে আসি বাংলা ভাষার শব্দ ভাণ্ডারের ক্ষেত্রে। বাংলা ভাষায় কি কি শব্দ ভাণ্ডার রয়েছে, সেই শব্দ ভাণ্ডারগুলো আমরা একটু আলোচনা করলেই বুঝতে পারবো ভাষার যে বিষয়টি রয়েছে এবং পরীক্ষায় যেগুলো আসে সেই বিষয়গুলো আমরা অবগত হতে পারবো। এরই পরিপ্রেক্ষিতে আমাদের যে আমি বলেছিলাম যে আমাদের একটা বই রয়েছে কিউএনএ অ্যাডমিশন বাংলা, সেখানে হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো দেওয়া আছে। তোমরা ভাষা ও বাংলা ভাষার ব্যাকরণের আলোচনার যে অংশটি রয়েছে সেই অংশ থেকে, সেখান থেকে বিগত সালের প্রশ্নগুলো প্র্যাকটিস করে নেবে। সেখানে প্রশ্ন উত্তর এই ক্যাটাগরিতে সাজানো রয়েছে। তাহলে এখন চলে আসি আমরা বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে। বাংলা ভাষার শব্দ ভাণ্ডার। তো আমরা দেখতে পাচ্ছি বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে আমরা 5 ধরনের শব্দ ভাণ্ডার পাবো। একই হচ্ছে তৎসম শব্দ ভাণ্ডার, তৎসম, ঠিক আছে। তৎসম শব্দ রয়েছে বাংলা শব্দের ক্ষেত্রে, তৎসম শব্দ। 2 আমরা লিখি তদ্ভব শব্দ, তদ্ভব শব্দ। 3 আমরা লিখি অর্ধ, অর্ধ তৎসম শব্দ। 4 আমরা লিখি দেশি শব্দ, দেশি শব্দ। 5 আমরা লিখি বিদেশি শব্দ, বিদেশি শব্দ। এখন আমরা চলে আসি আলোচনার বিষয়টিতে। তো প্রথমেই আমরা দেখি তৎসম শব্দ। প্রথমে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে আমরা যে লিখেছি যে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারের ক্ষেত্রে 1 নম্বরে রয়েছে তৎসম শব্দ। এখন আমরা বইটি হাতে নিই, এখানে দেখি যে তৎসম শব্দ মূলত কি, যেসব শব্দ হচ্ছে সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলায় ব্যবহার হচ্ছে এবং তাদের রূপটা অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। তাহলে আমরা জানলাম তৎসম শব্দের ক্ষেত্রে যেসব শব্দ হচ্ছে সংস্কৃত শব্দ থেকে সরাসরি বাংলায় ব্যবহার হচ্ছে সেই শব্দগুলোকে বলা হচ্ছে তৎসম শব্দ। আর তৎসম শব্দকে বলা হয় পারিভাষিক শব্দ। তাহলে আরেকটা জিনিস আমরা জানলাম যে তৎসম শব্দগুলো যেগুলো সাংস্কৃতিক শব্দ, সংস্কৃত শব্দ, সেগুলো তৎসম শব্দ। আবার বলতেছি যে যেগুলো সংস্কৃত শব্দ সেগুলোকেই বলা হচ্ছে তৎসম শব্দ। আবার তৎসম শব্দের আরেকটি নাম আমরা পেলাম যে তৎসম শব্দ একটি পারিভাষিক শব্দ। এগুলো হচ্ছে পারিভাষিক শব্দ। যেমন আমরা উদাহরণ হিসাবে সংস্কৃত শব্দের উদাহরণ থেকে তৎসম শব্দের উদাহরণ 1 যদি আমরা উদাহরণ লিখি তাহলে চন্দ্র, তারপরে সূর্য, সূর্য, নক্ষত্র, নক্ষত্র ইত্যাদি। তো ভবন, ধর্ম, এগুলো হয় ধর্ম, এটাও হচ্ছে সংস্কৃত শব্দ। তো এই ধরনের শব্দগুলো মূলত হচ্ছে চন্দ্র, সূর্য, নক্ষত্র, ধর্ম, ভবন,
পাত্র, মনুষ্য ইত্যাদি, এগুলো হচ্ছে তৎসম শব্দের উদাহরণ। এখন আমরা চলে আসি 2 নম্বরটিতে। 2 নম্বরে কি দেখা যাচ্ছে? আমরা দেখতে পাচ্ছি 2 নঙে যে তদ্ভব শব্দ দেওয়া রয়েছে। কি রয়েছে? তদ্ভব শব্দ। এই তদ্ভব শব্দগুলো মূলত কি, আবারও আমি বইটি হাতে নিতে বলবো তোমাদের। যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, মূল শব্দটা কোথায় থাকবে? সংস্কৃত ভাষায় থাকবে, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে অপরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান নিয়েছে, সেসব শব্দকে তদ্ভব শব্দ বলে। যেমন তদ্ভব একটি পারিভাষিক শব্দ, তার মানে তৎসম শব্দগুলোকেও পারিভাষিক শব্দ বলা হয়, তদ্ভব শব্দগুলোকেও পারিভাষিক শব্দ বলা হয়। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় যে যেসব শব্দ মূল সংস্কৃততে পাওয়া যায়, এর মূল শব্দটা সংস্কৃত ভাষার হবে, সেখান থেকে প্রাকৃত শব্দতে আসবে, তারপর সেটা বাংলা ভাষায় আসবে। তখন বাংলা ভাষায় আসলে সেই শব্দটার নামকরণ করা হবে তদ্ভব শব্দ। যেমন আমরা লিখি যে তদ্ভব শব্দের সংস্কৃত রূপ লিখি আগে। সংস্কৃত ভাষায় চর্মকার, এখান থেকে রূপ লাভ করবে প্রাকৃততে আসবে। প্রাকৃততে আসলো, প্রাকৃত চম্মোয়ার। হ্যাঁ, এটা এখন তদ্ভব শব্দে আসলো। হ্যাঁ, এখন আমরা দেখি যে সংস্কৃত শব্দ এর মূল শব্দটা যেমন চর্মকার, প্রাকৃততে এসে চম্ম আর হয়ে গেছে সেটি, আর তদ্ভব শব্দে হচ্ছে চামার। তাহলে দেখো এখানে লক্ষণীয় বিষয়, তদ্ভব শব্দটার মূল শব্দ কোথায়? সংস্কৃততে। তদ্ভব শব্দটার মূল শব্দ সংস্কৃত, কারণ চামার শব্দের মূল শব্দটি চর্মকার। এই মূল শব্দ থেকে প্রাকৃততে লোপ লাভ করার পর তারপর তদ্ভবে আসে, এটি মূলত হচ্ছে তদ্ভব শব্দ। তো যেসব শব্দ সংস্কৃত ভাষার, মূলটা হচ্ছে সংস্কৃত ভাষার, তারপর প্রাকৃততে আসবে, তারপর আসবে তদ্ভব শব্দে, সেটা কি মূলত বলা হয় তদ্ভব শব্দ। তেমনি আরেকটি শব্দ লিখছি হস্ত, হুত, তারপর হচ্ছে শেষে এসে তদ্ভব শব্দের রূপ লাভ করেছে হাত, সেটা হচ্ছে তদ্ভব শব্দ। এখন চলে আসি আমরা যে অর্ধ তৎসম শব্দ। এই অর্ধ তৎসম শব্দগুলো কি? অর্ধ তৎসম দেখি আমরা যে বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, কিছুটা পরিবর্তিত, কিঞ্চিৎ অল্প পরিমাণে পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, সেগুলোকে বলে অর্ধ তৎসম শব্দ। তাহলে কিঞ্চিৎ পরিবর্তন হলে সেটাকে আমরা বলবো অর্ধ তৎসম শব্দ। 3 নম্বরে চলে আসি যে অর্ধ তৎসম শব্দের ক্ষেত্রে আমরা পাচ্ছি যে যেমন জ্যোৎস্না, সেরাত, গিন্নি, বেষ্টম, কুৎসিত, এই শব্দগুলো। যেমন আমরা যদি সংস্কৃত শব্দটিকে লিখি, তাহলে সংস্কৃত শব্দ হচ্ছে জ্যোৎস্না। হ্যাঁ, এখানে জফলা বর্গা জয় জফলা আকার হবে জ্যোৎস্না, আর এই শব্দটির মূল শব্দটি হচ্ছে গিন্নি। গৃহিণী। আচ্ছা, দেখি আমরা তাহলে অর্ধ তৎসমগুলোর ক্ষেত্রে যে সংস্কৃত শব্দটা যেটা কিঞ্চিৎ পরিবর্তন হলো। যেমন এই জ্যোৎস্না শব্দটি হচ্ছে সংস্কৃত শব্দ, এটা কিঞ্চিৎ পরিবর্তিত হয়ে এটা রূপ লাভ করছে জ্যোৎস্না। হ্যাঁ,
তারপরে গিন্নি শব্দটি হচ্ছে সংস্কৃত শব্দ, এটা কিঞ্চিত পরিবর্তিত হয়ে সেটা রূপ লাভ করেছে গৃহিণী। এইগুলাকে বলা হচ্ছে অর্ধ তৎসম শব্দ। এই ধরনের শব্দগুলোকে আমরা খেয়াল করব, এই ধরনের শব্দগুলোকে বলা হচ্ছে অর্ধ তৎসম শব্দ। এখন আমরা চলে আসি যে দেশি শব্দের ক্ষেত্রে। দেশি শব্দ রয়েছে এবং বিদেশি শব্দ রয়েছে। দেশি শব্দ কোনগুলো? দেশি শব্দ কোনগুলো? 4 নম্বর অপশনে ছিল আমাদের দেশি শব্দ। দেশি শব্দের ক্ষেত্রে বাংলাদেশের আদিম অধিবাসী কারা কারা? কল, মুন্ডা প্রভৃতি। এই যে কল, মুন্ডা, ঠিক আছে, আদিম অধিবাসী কল, তারপরে হচ্ছে মুন্ডা। এরা কি করছে যে ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত রয়েছে। এদের যে ব্যবহৃত ভাষা সংস্কৃতি সেগুলা বাংলা ভাষায় এখনও রক্ষিত রয়েছে, কিন্তু এসব শব্দকে দেশি শব্দ নামে অভিহিত করা হয়। এই শব্দগুলোকেই মূলত দেশি শব্দ নামে অভিহিত করা হয়। অনেক সময় এসব শব্দের মূল নির্ধারণ করা যায় না, কিন্তু কোন ভাষা থেকে এসেছে তার হদিশ মেলে। মূল শব্দটা আমরা খুঁজে পাই না, কিন্তু কোন ভাষা থেকে এসেছে সেটাও সাধারণত জানা যায়। যেমন কুড়ি শব্দটিকে আমরা কি বলি? কুড়ি বা 20, যেটা হচ্ছে কুড়ি, আমরা এটাকে কী হিসাবে ব্যবহার করি? 20। হ্যাঁ, কুড়ি 20। এটা কোন ভাষার শব্দ? এটা মূলত হচ্ছে কল ভাষার শব্দ। এটা হচ্ছে কল ভাষার শব্দ। তো এই ধরনের শব্দগুলো হচ্ছে মূলত দেশি শব্দ। এরকম আরও রয়েছে, যেমন আমরা ব্যবহার করি চুলা। চুলা শব্দটি ব্যবহার করি, কিন্তু চুলার আরেকটা নাম রয়েছে যে উনুন, মানে হচ্ছে চুলা। এটা কোন ভাষার শব্দ? এটা হচ্ছে মুন্ডারি ভাষার শব্দ, ঠিক আছে, মুন্ডারি ভাষার শব্দ। এই মুন্ডারি ভাষা থেকে চুলা থেকে উনুন, 20 থেকে 20, তো এই ধরনের যে শব্দগুলো আমরা পাবো সেগুলোকে আমরা বলবো দেশি শব্দ। তারপর এখন আমরা চলে আসি বিদেশি শব্দ। বিদেশি শব্দের ক্ষেত্রে যে বিষয়টা লক্ষণীয় সেটি হচ্ছে রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক ও বাণিজ্যিক কারণে বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলায় এসে স্থান করে নিয়েছে। সেসব শব্দকে বলা হয় বিদেশি শব্দ। তার মানে কি, অন্য ভাষার যে শব্দগুলো আমরা ব্যবহার করতেছি সেগুলোকে বিদেশি শব্দ বলতেছি। কোনগুলো? যেগুলো হচ্ছে অন্যান্য জাতিগোষ্ঠী যখন বাংলায় এসে বসবাস করে এবং তাদের ব্যবহৃত শব্দগুলো যখন আমরা বাংলায় নিজের করে ব্যবহার করি, তখন সেগুলোকে বিদেশি শব্দ আমরা বলতেছি। এসব বিদেশি শব্দের মধ্যে আরবি, ফার্সি এবং ইংরেজি শব্দই বিশেষভাবে উল্লেখযোগ্য। এবং আরবি, ফার্সি এবং ইংরেজি, আরবি, ফার্সি, ইংরেজি, কয়টা পেলাম আমরা? আরবি, ফার্সি, ইংরেজি, এই শব্দগুলো আমাদের বাংলা ভাষায় এসে ব্যবহৃত হয়। তো আরবি ভাষার শব্দ যদি আমরা খুঁজতে যাই, এরকম আমাদের পরের পৃষ্ঠাতে আমাদের চলে যেতে হবে। এইখানে আরবি, ফার্সি, ইংরেজি শব্দগুলো রয়েছে, যেমন আল্লাহ, ইমাম, উজু, কোরবানি, কুরআন, কিয়ামত। এই শব্দগুলো হচ্ছে মূলত, আমি একটা একটা করে লিখে দেখাচ্ছি। ইমাম, এটা আরবি শব্দ। যদি আমি ফার্সি শব্দ খুঁজতে যাই, তাহলে এখানে খোদা, আমরা খোদা শব্দটি আমরা ব্যবহার করি, এটা ফার্সি শব্দ থেকে এসেছে। তারপর ইংরেজি শব্দ আছে, যেমন কলেজ। কলেজ শব্দটি হচ্ছে ইংরেজি শব্দ। কলেজ শব্দটি ইংরেজি শব্দ। তো এরকম আরও যেগুলো রয়েছে আমাদের পৃষ্ঠা নম্বর 6, যে আমরা নবম দশম শ্রেণীর ব্যাকরণের পৃষ্ঠা 6 যেগুলো রয়েছে, এগুলো তোমরা পড়ে নেবে এবং এগুলোর আগলকে বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো সেগুলো প্র্যাকটিস করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, ভাষা ও বাংলা ভাষা বা বাংলা ভাষার শব্দভাণ্ডার সম্পর্কে আজকে আমরা জানলাম, এবং এই লেকচারের আরেকটি পার্ট রয়েছে, সেটি মূলত হচ্ছে বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়। ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো কি কি সেটা আমরা এর পরের অংশে জানবো। এটা আমরা প্রথম অংশ, পরের অংশ হচ্ছে সেই বিষয়গুলো জানবো। সুপ্রিয় শিক্ষার্থী, প্রথম অংশে আমরা ভাষা এবং বাংলা ভাষা সম্পর্কে জেনেছিলাম। এই অংশে আমরা জানবো বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয় সম্পর্কে।
প্রথমে চলে আসি বাংলা ব্যাকরণের বিষয়টি নিয়ে, যে সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে? প্রশ্নটি হচ্ছে সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে? মনোয়েল দ্য আসুমসাও। আসুমসাও নামটা মনে রাখবো আমরা, মনোয়েল দ্য আসুমসাও। তার রচিত যে বাংলা ব্যাকরণ সেটি মূলত প্রকাশিত হয় 1734 রচিত হয় 1734 খ্রিস্টাব্দে। তাহলে আমরা জানলাম 1734 খ্রিস্টাব্দে সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা হয় এবং প্রকাশিত হয় 1743 খ্রিস্টাব্দে। এটি রোমান হরফে মুদ্রিত হয়। প্রথম যে বাংলা ব্যাকরণটি মূলত সেটি রোমান হরফে মুদ্রিত হয়। তারপর আমরা চলে আসি সর্বপ্রথম বাঙালি লেখক কর্তৃক রচিত ব্যাকরণের নাম। সর্বপ্রথম বাঙালি লেখক কর্তৃক যে রচিত ব্যাকরণ সেটি হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। সেটির নাম মূলত হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। এটি রচনা করেন রাজা রামমোহন রায় এবং প্রকাশিত হয় 1833 সালে। তারপর চলে আসি বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? আমরা সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা একটা পেয়েছিলাম, যেটি হচ্ছে রোমান হরফে মুদ্রিত হয়। আরেকটি বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? এই প্রশ্নটাও পরীক্ষায় এসে থাকে, একই টাইপের মনে হলেও কিন্তু দুটো প্রশ্ন আলাদা আলাদা। দেখো তোমরা যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিস্টার এন.বি. হ্যালহেড। এই প্রশ্নটা বিগত সালের পরীক্ষা অলরেডি এসেছে, তোমরা বিগত সালের প্রশ্নগুলো প্র্যাকটিস করলেই দেখতে পাবে যে মিস্টার এন.বি. হ্যালহেড হচ্ছে বাংলা ব্যাকরণ সর্বপ্রথম রচনা করেন। তারপর চলে আসি ব্যাকরণ দিকটি। ব্যাকরণ শব্দের অর্থ, ব্যাকরণ শব্দটা ভাঙলে আমরা কি পাই? বি যোগ আ যোগ ক্রি যোগ অন, বি যোগ আ যোগ ক্রি যোগ অন। এবং শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। এখন চলে আসি আমরা যে এত কিছু আমরা জানলাম, কিন্তু ব্যাকরণ কি সেটা যদি না জানি, বাংলা ব্যাকরণ কি? যে শাস্ত্রে বাংলা ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি ও স্বরূপ বিশ্লেষিত হয় এবং এদের সম্পর্ক ও সুষ্ঠু প্রয়োগবিধি আলোচিত হয়, তাই হচ্ছে বাংলা ব্যাকরণ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত বাংলা ব্যাকরণের বিষয়টি। এবং বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় আমরা চলে আসি। যেমন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক ভাষারই 4টি মৌলিক বিষয় থাকে। কয়টি থাকে? 4টি। এই 4টি মৌলিক বিষয় হচ্ছে ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ। আবার বলতেছি, 4টি মৌলিক বিষয় হচ্ছে ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। এবং সব ভাষারই ব্যাকরণই ব্যাকরণের ক্ষেত্রেও প্রধানত 4টি বিষয়ে, কয়টি বিষয়? 4টি বিষয়ের আলোচনা করা হয়। তার মানে সব ভাষার ব্যাকরণের ক্ষেত্রেও আবারও একটি বিষয় আসলো যে 4টি বিষয়ের আলোচনা করা হয়। কি কি 4টি বিষয়? যেমন বাংলা ব্যাকরণের ক্ষেত্রে ধরি আমরা ধ্বনি তত্ত্ব, এবং ইংরেজিগুলো তোমরা মনে রাখবা, ফনোলজি। তারপরে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, মরফোলজি। বাক্যতত্ত্ব বা পদক্রম, সিনট্যাক্স। অর্থতত্ত্ব, সেমেন্টিক্স। সেমেন্টিক্স। এই যে 4টা ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, এখানে আমরা দেখতে পাচ্ছি শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে রূপতত্ত্ব। তারপর বাক্যতত্ত্ব বা পদক্রম, তারপরে অর্থতত্ত্ব। এই 4টি বিষয়ের উপর হচ্ছে বাংলা ব্যাকরণ রচিত। এখন ধ্বনিতত্ত্ব কি, শব্দতত্ত্ব কি, বাক্যতত্ত্ব কি, অর্থতত্ত্ব কি, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এই বিষয়গুলো জানতে হলে আমরা ছোট্ট করে যে নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ যে বইটি রয়েছে, বাংলা ভাষার ব্যাকরণ, এখানে আমরা দেখতে পাবো নবম পৃষ্ঠায় এবং
অষ্টম পৃষ্ঠার মধ্যে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব আলোচনা করে দেওয়া রয়েছে। এটা নতুন করে আলোচনা করার কিছু নেই, এইখান থেকেই হচ্ছে তোমরা আলোচনাগুলো পড়ে নিবা। এখান থেকে পড়ার পর যেই বিষয়টা তোমরা বুঝতে পারবা না সেটা তোমরা চাইলে আমাকে ইনবক্স করতে পারো। আমার ফেসবুক অ্যাকাউন্টে মেসেঞ্জারে ছবি তুলে ইনবক্স করতে পারো যে আমি এই অংশটা বুঝতে পারিনি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত মনে করো যে আমাদের বাংলা ব্যাকরণ এর আলোচ্য বিষয়ের মূল পাঠ বা ছোট্ট করে একটি অংশ। এই অংশের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমরা কি কি অংশ পড়ব বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পরীক্ষার জন্য। এছাড়াও এই টপিকসের উপর ভিত্তি করে বিগত সালের যে প্রশ্নগুলো এসেছে আমাদের লেকচার শিটে সবগুলো দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে প্র্যাকটিস করবে এবং সেখানে যদি কোনো প্রকার ভুল উত্তর পরিলক্ষিত হয় আমাকে সেটা অবশ্যই জানাবে, কারণ মানুষ মাত্রই ভুল হতেই পারে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়ের মধ্য দিয়ে আজকের ক্লাস আমি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। পরের ক্লাসে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।